আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $4.7 বিলিয়ন ঋণ সহায়তার চতুর্থ কিস্তি পেতে বেশিরভাগ শর্তই পূরণ করেছে বাংলাদেশ। তবে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে সংশ্লিষ্টরা বলছেন বাধাহীনভাবেই IMF এর ঋণের চতুর্থ কিস্তি পাওয়া যাবে। চলতি 2024-25 অর্থবছরের প্রথম 4 মাস অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে রাজস্ব আদায়ে 30,833 কোটি টাকার ঘাটতি হয়েছে। NBR এর হিসাব অনুযায়ী গত জুলাই থেকে অক্টোবর সময়ে সংস্থাটি রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 1,32,114 কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা। চলতি অর্থ বছরে NBR এর জন্য সব মিলিয়ে 4,80,000 কোটি টাকার শুল্ক কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে IMF এর রিভিউ মিটিং চলছে। কেন্দ্রীয় ব্যাংক 2024-25 অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন মুদ্রানীতির মধ্যে এই পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। এছাড়া IMF এর ঋণ পেতে রাজস্ব ছাড়া সব শর্ত পূরণ হয়েছে বলেও জানান তিনি। IMF এর আরেকটি বড় শর্ত ছিল দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ বাড়ানো। তবে 2023 সালের মে মাসে IMF সরকারের অনুরোধে এই লক্ষ্য কমিয়ে দেয়। প্রাথমিক লক্ষ্য ছিল 30 জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ $20.11 বিলিয়ন নেওয়া। তবে মে মাসের শেষে IMF এটি কমিয়ে $14.79 বিলিয়ন করে দেয়। 30 জুনের হিসাব অনুযায়ী বাংলাদেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ দাঁড়িয়েছিল $16.70 বিলিয়ন। ঋণ কর্মসূচির আগের প্রতিটি কিস্তিতে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। IMF মিশনের প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 4 ডিসেম্বর বাংলাদেশে এসেছে এবং 17 ডিসেম্বর পর্যন্ত তারা অবস্থান করবে। IMF এর প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও শক্তি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। IMF এর শর্তাবলীর মধ্যে রয়েছে নিট আন্তর্জাতিক রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য, রিজার্ভ মানি, কর রাজস্ব, অগ্রাধিকার সামাজিক ব্যয় এবং সরকারের মূলধন বিনিয়োগ। একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন 3 মাস ধরে দেশের মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রয়েছে। যদি এই স্থিতিশীলতা অব্যাহত থাকে তবে গ্রাহকরা ডলার ধরে রাখার প্রতি আগ্রহী হতে পারেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।